মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার রাতে ইরানের উপরে ভয়াবহ হামলার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন ইরানের উপর কঠিন হামলা হবে। তবে মানুষের মনে আশঙ্কা দেখা দিয়েছে এই হামলাটা কি দিয়ে তিনি করবেন। আমেরিকা কি তাহলে ইরানের উপর পরমাণু বোমার হামলা চালাতে যাচ্ছে? এপাশে ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণের যে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার জবাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন ইরানের সামনে আত্মসমর্পণের কোনো প্রশ্নই নেই, বরং শত্রুদেরকে এই স্বপ্ন নিয়ে কবরে যেতে হবে। এপাশে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জুলফিকারি তিনি জানিয়েছেন গত 24 ঘন্টায় ইরানের হামলায় 220 জন মার্কিন সেনা হতাহত হয়েছেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখনকার আলোচনায়। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। তবে তার আগে আরও কিছু পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করতে চাই, যেগুলো নিয়ে এখন আলোচনা করা যেতে পারে এবং যুদ্ধের আপডেট হিসেবে আপনারা জেনে রাখুন। শুক্রবার রাতে ইরান ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং হামলায় সবই নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তাতে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হচ্ছে ইসরায়েলের নেভাটিম বিমান ঘাঁটি। এটি ইসরায়েলের একেবারেই সামরিক বিমান ঘাঁটি, খুবই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। এপাশে ইসরায়েল দাবি করেছে তারা গত রাতে অর্থাৎ শুক্রবার রাতে ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়ে 16টি বিমান ধ্বংস করেছে। এই বিমানগুলো কুদস ফোর্স ব্যবহার করত। কুদস ফোর্স আপনারা জানেন যে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশি শাখা, অর্থাৎ ইরানের বাইরে এরা কাজ করে। ইসরায়েল এই দাবি জানিয়েছে। এখন এগুলো বিমান নাকি হেলিকপ্টার নিশ্চিত নয়। ইরান বলেছে এয়ারক্রাফট মানে হেলিকপ্টারও হতে পারে, যুদ্ধ বিমানও হতে পারে। এই বিমানগুলো ধ্বংস করা হয়েছে ইরানের রাজধানী তেহরানের মেহেরাবাদ বিমানবন্দরে। এই বিমানবন্দরটা তুলনামূলক পুরনো। আমি যখন ইরানে গিয়েছিলাম প্রথম 2001 সালে, তখন এই মেহেরাবাদ বিমানবন্দরে নামতে হয়েছিল। তখন এই মেহেরাবাদ বিমানবন্দর দিয়েই যাওয়া আসা করতাম, কিন্তু পরবর্তীতে ইমাম খোমেনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হওয়ার পর এই মেহেরাবাদ এয়ারপোর্টটি ইরানের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে যে সমস্ত দেশে যাওয়া আসা করে সেই জন্য এই মেহেরাবাদ এয়ারপোর্ট ব্যবহার করা হয়। আরও বেশ কিছু খবর আছে, যেমন তুরস্ক সাইপ্রাসে F-16 যুদ্ধ বিমান মোতায়েনের ঘোষণা দিয়েছে। এপাশে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে টেলিফোনে কথা বলেছেন এবং সেখানে ইরানের এই যুদ্ধবিরতি এবং সংলাপের পদক্ষেপ নেওয়ার বিষয় নিয়ে দুই নেতা কথা বলেছেন। একই সাথে লন্ডনের আরেকটি খবর আছে, লন্ডনে মার্কিন দূতাবাস অভিমুখে 5000 লোকের বিক্ষোভ মিছিল হয়েছে। এই মিছিলকারীরা ইরানের উপরে ইসরায়েল এবং আমেরিকার বোমাবর্ষণ, বিমান হামলা নিন্দা জানিয়েছেন এবং বন্ধের দাবি জানিয়েছেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা চলুন বিস্তারিত কিছু আলোচনা করি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হুঁশিয়ারি দিয়েছেন যে শনিবার রাতে, অর্থাৎ আমি যখন ভিডিও করছি এই রাতে, ইরানের উপরে আমেরিকা কঠিন হামলা চালাবে এবং তিনি বলেছেন যে আমেরিকা এখন সেই সমস্ত এলাকা এবং সেই সমস্ত স্থাপনার উপরেও হামলা চালানোর চিন্তা করছে এতদিন যেগুলোকে বাদ রাখা হয়েছিল। তিনি কেন হামলা চালাবেন? তিনি বলছেন যে ইরানের আচরণে আমেরিকা সন্তুষ্ট না হয়ে এই হামলা চালাবেন। অর্থাৎ ইরান বন্ধুসুলভ আচরণ করেনি আমেরিকার সাথে। এর মানে হচ্ছে এই গত 7 দিন বা 8 দিনের যে যুদ্ধ চলল, সেই যুদ্ধে ইরান সমানে সমান লড়াই করেছে, এটা পরিষ্কার। তার মানে মার্কিন সেনারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন বিমান, মার্কিন যুদ্ধজাহাজ, মার্কিন অত্র অঞ্চলে যত ঘাঁটি ছিল সব, মার্কিন দূতাবাস এবং মার্কিন যত ইন্টারেস্ট স্বার্থ মধ্যপ্রাচ্য অঞ্চল আছে তার প্রত্যেকটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারণে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরান তাদের সাথে ভালো আচরণ করেনি, এই জন্য তারা ইরানের উপরে কঠিন হামলা চালাবে। এই কঠিন হামলা বলতে কি, এইটা নিয়ে নানান রকমের কল্পনা এবং শঙ্কা তৈরি হচ্ছে। অনেকেই মনে করছেন যে
আমেরিকা হয়তো ইরানের উপর পরমাণু হামলা চালাবে। তবে আমি বলি যে ডোনাল্ড ট্রাম্প যা বলে তার সবই করতে পারে এবং সবই করা হয়, এ পর্যন্ত তো তাই দেখে এসেছি। তবে দেখা যাক কি করে। পরমাণু বোমা হামলার বিষয়টি আসলে এখন অতটা সহজ নয়। বিশ্ব অনেক বেশি সচেতন, সক্রিয়। তারপরেও আমরা ফিলিস্তিনে ভয়াবহ রকমের হত্যাকাণ্ড দেখেছি। এখনো যে যুদ্ধ, সেই যুদ্ধ কতটুকু ন্যায় কতটুকু অন্যায় সেটা তো আমরা সবাই বুঝতে পারি। সেই জায়গা থেকে যদি এইরকম কিছু হয় তাহলে অবাক হওয়ার থাকবে না। কারণ এই সমস্ত জায়গায় যদি আমেরিকা ইসরায়েল এত এত যুদ্ধ চালাতে পারে, তাহলে এখন যদি ইরানের উপরে কোনো বড় রকমের কিছু ব্যবহার করে বসে পরমাণু অস্ত্র সহ, তাহলে খুব যে একটা অবাক হওয়ার কিছু থাকবে আমি ব্যক্তিগতভাবে তা মনে করি না। তবে এই ধরনের ঘটনা ঘটলে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা তৈরি হয় এবং ইরানও হয়তো পাল্টা কোনো না কোনো ব্যবস্থা নিতে পারে এবং যুদ্ধটা বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে যাবে, তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ দেবে। সেক্ষেত্রে আমেরিকা এই ঝুঁকি নেবে কিনা সেটা দেখার বিষয়। প্রিয় দর্শক, আরেকটি বিষয় একটু বিশ্লেষণ করি। ইরানের সামরিক বাহিনীর বর্তমানে যে মুখপাত্র হিসেবে কাজ করছে লেফটেন্যান্ট কর্নেল জুলফিকারি, তিনি ঘোষণা করেছেন কিছুক্ষণ আগে যে গত 24 ঘন্টায় ইরানের সামরিক বাহিনীর হামলায় আমেরিকার 220 জন সেনা হতাহত হয়েছেন। তার ভিতরে 20 জন মারা গেছে বাহরাইনের 5ম নৌবহরের ঘাঁটিতে, আর 200 জন মারা গেছে অথবা হতাহত হয়েছে, মানে আহত নিহত হয়েছে মোটমাট 200 জন। সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আল জাফরা বিমান ঘাঁটিতে। লেফটেন্যান্ট কর্নেল জুলফিকারির এই দাবি যদি সঠিক হয় তাহলে বুঝতে হবে যে ইরান প্রচণ্ড রকমের হামলা চালাচ্ছে এবং সম্ভবত এই রকমের ক্ষয়ক্ষতির কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরানের উপর কঠিন হামলা চালানো হবে। আপনাদেরকে আরেকটু স্মরণ করে দিতে চাই, গত কালকে অথবা পরশুদিন অর্থাৎ শুক্রবারে অথবা বৃহস্পতিবারে ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল যে প্রায় 600 থেকে 800 মার্কিন সেনা হতাহত হয়েছে এবং তারা মূলত হতাহত হয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েতে। আগের যে ঘটনা ছিল তাতে কুয়েতে সবচেয়ে বেশি মারা গিয়েছিল বলে বলা হয়। আর আরেকটা জিনিস আমরা তো কম বেশি দেখতে পাচ্ছি, আমেরিকার কিন্তু বেশ কয়েকটি বিমান ধ্বংস হয়েছে ইরানি বাহিনীর হাতে এবং এই পর্যন্ত ইসরায়েল এবং আমেরিকার 82টি ড্রোন ধ্বংস হয়েছে ইরানি সামরিক বাহিনীর হাতে। এর ভিতরে 8টা থেকে 9টা ড্রোন একেবারে হ্যাক করে আস্ত নামিয়ে নিয়েছে ইরান। এই যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকা আসলে বড় কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং আমরা দেখতে পাচ্ছি আমেরিকা এবং ইসরায়েল যতই দাবি করুক যে ইরানের সমস্ত মিসাইল লঞ্চার সব ধ্বংস করে দেওয়া হয়েছে, সেনাঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে, তার ক্ষেপণাস্ত্র সব ধ্বংস করে দেওয়া হয়েছে, মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে আমরা দেখতে পাচ্ছি যে ইরান তার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা কিন্তু অব্যাহত রেখেছে এবং মোটেই কমেনি। বরং ইরানের বিমান বাহিনীর একজন কমান্ডার তিনি এক সাক্ষাৎকারে একটা রসাত্মক একটা মন্তব্য করেছেন। তিনি হাসি তামাশা করেই বলেছেন যে ইরানের সামরিক বাহিনীর ড্রোন ক্ষেপণাস্ত্রগুলো তো মাটির উপরে নেই, তো মাটির সাথে মিশাবে কি? সবই তো মাটির তলে, মিশাবে কি মাটির সাথে? ফলে তার এই কথা থেকে বোঝা যাচ্ছে যে ইরানের যে মিসাইল সিটি বা ড্রোন সিটি বা মাটির নিচেই আন্ডারগ্রাউন্ডে যে সমস্ত সামরিক রসদ ছিল, শক্তি ছিল, সেগুলো যথেষ্ট অক্ষত আছে। এবং আমি গতকাল ইরানের সাথে সংশ্লিষ্ট একটি সূত্র থেকে খবর পেলাম যে সারা ইরানে, ইরান তো বাংলাদেশের চেয়ে প্রায় 13 গুণ বা 14 গুণ বড়, সারা ইরানে কৃষিভূমিতে, সাধারণ জায়গায়, শহর বন্দরে নগরে সব জায়গায় এই তাদের ক্ষেপণাস্ত্র ড্রোন এরকম মোতায়েন আছে, যেটা আমেরিকা ইসরায়েল কল্পনাও করতে পারবে না। সেক্ষেত্রে কয় জায়গায় ধ্বংস করবে? পুরো দেশ তো আর ধ্বংস করে দিতে পারবে না। এবং ইরান তো অনেক বড় দেশ, ইরানের বিরুদ্ধে তারা এইভাবে হামলা চালাতে গেলে ইরানও তো তাদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। ইরানের উপর যত বেশি কঠিন হামলা চালাচ্ছে, ইরানও তো পাল্টা জবাব সেইভাবে দিচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ইরান এতদিন যে পুরনো অস্ত্র ব্যবহার করছিল, তারাই বলছে এখন কিন্তু নতুন ক্ষেপণাস্ত্রের ধাপে পৌঁছেছে এবং একটা ক্ষেপণাস্ত্র 80টা ওয়ারহেড বহন করে। কয়টা ওয়ারহেড ধ্বংস করবে? তো এরকম যদি 10টা ক্ষেপণাস্ত্র মেরে দেয় একসাথে, তাই তো 800 ওয়ারহেড, এতগুলো কি মোকাবেলা করা সম্ভব ইসরায়েলের পক্ষে? এবং তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে, আমেরিকার তো ধ্বংস হয়েছেই। আমেরিকার পেট্রিয়ট এবং থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হওয়ার কারণে আমেরিকা তো ভীষণভাবে দেশের ভেতরে
সাবেক সেনা কর্মকর্তা এবং বিশেষজ্ঞ তাদের মারাত্মক সমালোচনার মুখে পড়েছে। সেক্ষেত্রে কি হতে যাচ্ছে আমরা এখনই অনুমান করতে পারবো না, কিন্তু এইটুকু মনে হয় মোটামুটি ধারণা করা যায় যে ইসরায়েল এবং আমেরিকা খুব একটা সুবিধাজনক নেই ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে। যদিও ইরানের যথেষ্ট ক্ষতি হয়েছে, 1300-র বেশি মানুষ মারা গেছে, তাদের সামরিক কমান্ডের হেডকোয়ার্টারে হামলা হয়েছে তেহরানে গত রাতে, কিন্তু তারপরেও তারা যে সমানে সমানে জবাব দিচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। ক্ষয়ক্ষতির মাত্রাটা দুই পক্ষেই হচ্ছে, তবে হ্যাঁ, ইরানে বেসামরিক জনগণের ক্ষয়ক্ষতিটা বেশি হচ্ছে। এর ভিতরে আরেকটি খবর একটু সামান্য উল্লেখ করে আজকের আলোচনা শেষ করব, সেটি হচ্ছে যে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান সাইপ্রাসে F-16 জঙ্গি বিমান মোতায়েনের ঘোষণা দিয়েছেন। এটা কি কারণে তিনি মোতায়েন করবেন সেটা একটা প্রশ্ন বটে, তবে যেহেতু এই মুহূর্তে যুদ্ধ চলছে এবং ইরান সাইপ্রাসকে লক্ষ্য করে মাঝে মাঝে ক্ষেপণাস্ত্র ছুটছে। সাইপ্রাস কিন্তু দুইটা, একটা উত্তর সাইপ্রাস, একটা দক্ষিণ সাইপ্রাস, একটা তুর্কি নিয়ন্ত্রিত আর একটা গ্রিস নিয়ন্ত্রিত। তো গ্রিস নিয়ন্ত্রিত যে সাইপ্রাস, সেই সাইপ্রাসে ব্রিটিশ সামরিক ঘাঁটি আছে এবং ওই ঘাঁটি লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল। সেই ক্ষেপণাস্ত্রের একটা কিন্তু তুরস্ক সেদিন ভূপাতিত করেছে। এই অবস্থায় তুরস্ক তুর্কি নিয়ন্ত্রিত সাইপ্রাসে যে F-16 জঙ্গি বিমান মোতায়েন করতে যাচ্ছে, এর মানে হতে পারে যে সেখানে গ্রিস এবং আদার যে সমস্ত দেশ আছে তারা তুর্কি নিয়ন্ত্রিত সাইপ্রাসের ব্যাপারে ঝুঁকি সৃষ্টি করতে পারে। এই ঝুঁকি যাতে সৃষ্টি না করে সতর্কতামূলক অবস্থানে থেকে তুরস্ক F-16 যুদ্ধ বিমান মোতায়েন করতে পারে। অথবা অনেকের মতো তুরস্ক শোডাউন করতেও পছন্দ করে, বিশেষ করে এরদোগান তিনি কিন্তু শোডাউন করতে পছন্দ করেন এবং তিনি আলোচনায় থাকতে পছন্দ করেন। তিনি হয়তো আলোচনায় থাকার জন্য এই সাইপ্রাসে F-16 যুদ্ধ বিমান মোতায়েনের ঘোষণা দিলেন। তো দেখা যাক আসলে কি হচ্ছে এবং তাদের মোটিভটা কি, হয়তো আগামী 2-1 দিনের ভেতরে আরও পরিষ্কার হবে। তো সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা আমি এখানেই শেষ করতে চাই। শেষের আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, আপনারা কি মনে করেন বিষয়টি নিয়ে, যে ডোনাল্ড ট্রাম্প আজকে যে কঠিন হামলার হুমকি দিলেন, তিনি কি B-52, B-2 স্পিরিট এই সমস্ত বোমারু বিমান ব্যবহার করে ব্যাপকভাবে ইরানের উপরে বোমা হামলা চালাবেন, নাকি পরমাণু বোমা হামলা চালাবেন? কি মনে হচ্ছে আপনাদের? আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আপনাদের সমর্থন আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।